হ্যালো রফিক। জি আসসালাম স্যার। হ্যাঁ, তোমাদের কতজন ছাত্র মোট? স্যার আমাদের 139 জন। 139, 80 জন মাত্র। আচ্ছা, ঢুকতেছে আ- আরো কিছু, মানে কারো ইন্টারনেটের জন্য সমস্যার জন্য আমাকে স্যার ঢুকে বের হয়ে যাচ্ছে আবার। এখন এই যে রোল কলটা করতে হবে। এখন থেকে রোল কল করবো, ক্লাসে এসে রোল কলটা বেশি করবো। এবং রোল কল করার সময় ওই তার নাম্বারটা শো করবা। রোল নাম্বার 1, চুপ কর। রোল ইয়েস নাম্বার, স্যার। নাম্বারটা শো ইয়েস করো। স্যার। নাম নাম কি? স্যার মোহাম্মদ রেদওয়ান নবী। এবং নামটা শো করো ওই তোমার এই ইয়েতে, ক্লাসে ইয়েতে। স্যার আমার নাম এবং রোল তো শো করা আছে স্যার। রেদওয়ান নবী। রেদর নামে। জি আচ্ছা, স্যার। রোল 2, Yes, sir. 3, ইয়েস স্যার। 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, 9, 8, 9, 9 অপশন, 10, 7 থেকে 10 পর্যন্ত নাই, 11, 12, Yes, sir. 13, 9, 14, 15, 16, 17, 18, ইয়েস স্যার। 19, 20, 21, Yes, sir. 22, 23, 24, Yes, sir. 25, Yes, sir. 26, 27, 28, 29, Yes, sir. 30, 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, 35, 36, 37, 38, 39, 40, Yes, 41, sir. 41, ইয়েস স্যার। 42, 42, 43, Sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, ইয়েস স্যার। 47, 47, 48, 49, Yes, sir. 50, 51, 52, Yes, sir. 53, Sir. 54, 55, Yes, sir. 56, 56, ইয়েস স্যার। 57, 57, 58, Yes, sir. 59, ইয়েস স্যার। 60, ইয়েস স্যার। 61, 61, 62, 63,
64, 65, Yes, sir. 66, Yes, sir. 67, 67, 68, Yes, sir. 69, 70, Yes, sir. 71, Yes, sir. 72, 72, 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, 76, 76, 77, Yes, sir. 78, 78, 79, 80, 81, 82, Yes, sir. 83, 84, 85, Yes, sir. 86, 87, 88, Yes, sir. 89, 90, Present, sir. 91, 92, Yes, sir. 93, Yes, sir. 94, Yes, sir. 96, 5, 95, 96, Yes, sir. 97, 97, 98, Yes, sir. 99, Yes, sir. 100, 100, 101, Yes, sir. 102, Yes, sir. 3, 4, 4, 5, 6, 7, Yes, sir. 8, 9, 109, Yes, sir. 110, 11, 11, 12, Present, sir. 13, Yes, sir. 14, 14, 15, 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, 19, 120, 120, 21, Present, sir. 22, 23, Present, sir. 24, 24, 25, Present, sir. 26, 26, 27, Yes, sir. 28, 29, Yes, sir. 30, Yes, 130, sir. 131, Yes, sir. 132, 33, 34, Yes, sir. 35, Yes, sir. 36, 37, 38, Yes, sir. 39, 39, 40, 140, রাফি কতজন তোমাদের?
স্যার আদাব স্যার। স্যার আমি ছিলাম কিন্তু আমার নেটটা চলে গেছিল। আমার রোল 20 স্যার। 20। আচ্ছা। স্যার আমার স্যার হচ্ছে রেজিস্ট্রেশন আর তোমাদের 48 স্যার। আমার রোল স্যার আমার 19 স্যার। তোমাদের মোট স্যার আমার রোল হলো স্যার আমার রোল 30 স্যার। স্যার আমার রোল 32 স্যার 16 গেছে, 30 গেছে। হ্যাঁ ঠিক আছে, গেল। আর 47 স্যার। স্যার 28 স্যার 47, 49 স্যার 49 49, স্যার 50 স্যার 76 স্যার স্যার 19 স্যার 110 70 গেল। স্যার 83 স্যার 67 স্যার 32 স্যার 49 34 স্যার আমার রোল 83 28 স্যার স্যার 50 28 গেল। স্যার 19 110 স্যার 67 67, স্যার 117 স্যার 117, 76 76, স্যার 49 76 গেল। 49, স্যার 11 49 গেল। তারপরে স্যার 19 10 স্যার 83 19 গেল। স্যার 18 স্যার 83 18 গেল, 19 গেল। 11 স্যার তারপরে? 83 83, স্যার 111 83, 34 তোমার তো ডুপ্লিকেট করে করতে হবে, একবার তো স্যার কাটে দিলাম। 110 110, 111 স্যার 111 111, স্যার 66 100, স্যার 163 66, জি স্যার আচ্ছা, 133, আচ্ছা। তারপরে স্যার স্যার 85 আচ্ছা, এভাবে না করে তোমার নিজেরাই বলবা। আরে আমাদের তো আমার তো এখন থেকে তোমার নিজেরাই শো করবা এবং নিজেরাই বলবা, ঠিক আছে? স্যার আর আমি তো 140 মতন আসছি, আর কেউ আসলে কি 140 স্যার স্যার 37 স্যার। স্যার 18 স্যার 37 গেছে, 18 গেছে। এটা 18 তো একবার বলছে, তারপরে স্যার কেন? 87 4 স্যার স্যার 87 87 গেল। 103 স্যার হ্যাঁ 103 স্যার 103, তারপরে স্যার 87 87 তো বললামই স্যার তো। 103 103 গেল। তারপরে স্যার হ্যাঁ স্যার 32 তোমার ডুপ্লিকেশন কেন করতেছে? একবার তো বললাই। 32 স্যার 50 স্যার 50 132 গেল। 50, স্যার শুধু 34 হ্যাঁ 34, স্যার 103 স্যার 103 103 আর তোমার তো ডুপ্লিকেশন করতে হতো। তোমরা তো আমি তো বলতেছি, তারপরে এইভাবে তো হবে না। স্যার 49 এখন থেকে তোমরা ওই যে নিজেরাই বলবা রোল কল 1 2 থেকে এই নাম বলবে এবং এখানে তো লিখবাই নাম এবং হলো রোল নাম্বার, পাশাপাশি নামটা রোল কল করার সময় নামটা শো করবা তোমরা, ঠিক আছে? এবং শো করবা এবং তোমার বলবা যে 1, তো তোমার বলবা স্যার তোমার বলবা। তোমার এইভাবে তো হেফাজত আছে। আর এখন থেকে রোল কল ক্লাস যেটা করবো, রোল কল আমি করব এবং 80% যদি অ্যাটেন্ডেন্ট না হয় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আচ্ছা স্যার 25 এর স্যার ছিলাম আমি, 25 6 এর স্যার আমরা ছিলাম কয়েকজন। আচ্ছা, আগে যা ছিলই, এখন নতুন করে এখন ক্লাস হবে আবার। এখন ক্লাসটা আমি যেহেতু ক্লাস শেষ করে ফেলছি, এখন এগুলো তোমাদের অপশনাল। আমি যে কয়টা ক্লাস নিইনি, যে কয়টা বাকি আছে সেগুলো তো আমি নেবই, ঠিক আছে? সেগুলো আমি নেবই। তোমরা থাকো বা না থাকো, আমি কিন্তু ক্লাস নেবই। কিন্তু খাবার তো বেশি নাই, একটা হলো ফাঙ্গাস আছে আর একটা হলো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি আছে, বেশি নাই কিন্তু ক্লাস আমার। তো টোটাল বলতে গেলে আমার 8 থেকে 10টা লেকচার হলে আমার শেষ হয়ে যাবে। এখন ওই যে শব্দ কার মধ্যে মিউট করা শব্দ কে করতেছে? মিউট করো। এখন শব্দ কে করতেছে? এটা কে করতে? মিউট করে না কেন? আচ্ছা, এখন কথা হলো যে ক্লাস আমি স্যার। আগে নিলাম, কিন্তু তোমরা
ক্লাসে পড়ে তোমাদের এত অনীহা কেন? এই অনীহাটা ওই যে ক্লাস যদি আবার আমি করি তাহলে তোমাদের রোল কল অবশ্যই, খালি আমি না, আমি মাইক্রোবায়োলজি থেকে এবং হলো তোমার হলো ফার্মাকোলজি এবং প্যাথোলজি সবাই আমরা রোল কল করাবো। এবং যদি ক্লাসে অ্যাটেন্ডেন্ট থাকো তোমরা ঠিক মতো, তাহলেই আমরা ক্লাস নেবো, নতুবা আমরা ক্লাস নেবো না। কারণ অলরেডি আমরা ক্লাস শেষ করে ফেলছি, আবার ডুপ্লিকেশন করা এটা আমাদের জন্য কষ্টকর। তারপর তোমাদের সাথে আমরা করতে প্রস্তুত, তবে যদি তোমরা নিজেরা ফিল করো যে তোমার ক্লাস তোমার প্রয়োজন আছে, তাহলে যদি ফিল করো এটা, তাহলে আমরা ক্লাস নেবো, নতুবা ক্লাস আমরা নেব না। তবে তোমার ফিল থ্রি আসলো। সিক্সটি ওয়ান। স্যার 85 রোল ওই ইন্টারনেটের জন্য রোলটা দিতে পারিনি। 85 স্যার 126 126। আচ্ছা 131 আচ্ছা, কেবল এখন 74 ইন করলো কেন? এত দেরি হচ্ছে কেন? তারপরে কত? 131 131। আচ্ছা 140 এর পরে কেউ আছে? 132 স্যার না 140 140 পরে কেউ? 154 মানে তোমাদের কতজন রাফি? 100 কত? তো 139 স্যার। 139, তাহলে 140 নাই নাকি? হ্যাঁ স্যার 140। আচ্ছা তাহলে এখন হলো আমি এখন থেকে স্যার আমি রোলটা একটু ভুল করছি স্যার, আমার রোল 13 হবে স্যার, 18টা কেটে দেন। 13, ঠিক আছে। জি স্যার তো এখন তোমাদের ক্লাস আমি যে নিব, ধন্যবাদ স্যার। এখন যে নিব, তোমাদের আগ্রহ থাকলে তবে আমরা 3 ডিপার্টমেন্ট ক্লাস নেবো, নতুবা ক্লাস নেবো না। এবং আরেকটা হলো যে এই যে ক্লাসে অ্যাটেন্ডেন্ট যদি ঠিকমতো না থাকো, তাহলে আমরা তাকে পরীক্ষার জন্য সেন্ড করবো না, ঠিক আছে? স্যার যাদের বাসা গ্রামে স্যার তাদের তো নেট কানেকশনই স্টেবল না স্যার। সেটা তারা দরখাস্ত করো এখনই যে তাদের বাসা গ্রামে, তারা দরখাস্ত পাঠিয়ে দাও, আমার বরাবরে পাঠিয়ে দাও। হ্যাঁ, যাদের বাসা গ্রামে, যাদের নেট নাই, তাদেরকে বলো তারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেখ, তাহলে তাদের আমি কনসিডার করবো। কিন্তু বাসায় চুপ করে থাকলে হবে না, তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে তাদের চিঠি একটা পাঠিয়ে দাও আমাকে, বরাবর চিঠি দেখ, বরাবর ফেস কোঅর্ডিনেটর 3 এই হিসাবে তাদের গ্রামের বাড়ি কি সমস্যা এই লিখে তারা পাঠিয়ে দেখ, তাহলে তাদের কনসিডার করবো, কিন্তু নতুবা কনসিডার করবো না। এখন এই যে আমরা কষ্ট করে ক্লাস একবার শেষ করলাম, এই যে এখন 81 আসলো, স্যার 136 81 পর্যন্ত আসলো, রোল কল শেষ করে তোমার আউট হয়ে গেল। স্যার 136 আরগুলো বাকি গেল কই? 83 পরে কি 98 পর্যন্ত ছিল, তারপরে এখন 83 পর্যন্ত গেল, 136 গেল। 132 স্যার 134 স্যার 134 স্যার 136 স্যার 132 দিয়েছি। 134 স্যার 133 আরে কতবার বলে, আমি তো কেটে দিলাম। স্যার আগের আমরা রোল গুলা আগে বলছে, তারপরে সিরিয়াল ওয়াইজ গুলো। না, এখন থেকে তোমার সিরিয়াল অনুযায়ী তোমায় বলবো, আমি শুনবো। স্যার আমাদের রোল কি নতুন সিরিয়াল অনুযায়ী হবে নাকি পুরাতনটাই? পুরাতনটাই। যেহেতু আমাদের 4th ইয়ারের রোলটা হওয়ার কথা। থার্ড ইয়ারের রোল আর ফোর্থ ইয়ারের রোল কি সেম? সেম থার্ডে যেটা ছিল সেটাই তোমার করবা। আমি সেভাবে তোমার এখন দেখ পার্সেন্টেজ আজ থেকে শুরু হলো, এবং যদি কেউ ওই বললাম তো যে ক্লাস না করে, তাহলে তাকে আমরা পরীক্ষার জন্য
ফর্ম ফিল আপ করতে করার জন্য অ্যালাউ করবো না। আর যাদের সমস্যা আছে স্যার যাদের আজকে তো আমরা হ্যাঁ স্যার আজকে তো আমরা আজকে স্যার প্রেজেন্ট নতুন দিলাম সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে স্যার। অনুযায়ী সবাই দিলাম আগে স্যার। আগে তো তখন তো রোল কল করাই হয়নি আগে তো। স্যার আজকে আমরা সবাই নতুন সিরিয়াল অনুযায়ী দিলাম, আমাদের তো মানে বুঝি নাই যে ফোর্থ ইয়ারেরটা দিলাম স্যার। আমি আমাদের মানে এটা ছিল রেজিস্ট্রেশন হয়েছে। থার্ড প্রুফের যে সিরিয়ালটা ছিল স্যার, সেই সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে। হ্যাঁ সেটাই তো হবে, হ্যাঁ 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 স্যার, ওইটাই ওই সিরিয়াল অনুযায়ী। প্রুফের যে সিরিয়ালটা আছে আমাদের স্যার সেটা। হ্যাঁ হ্যাঁ ওই সিরিয়াল অনুযায়ী তোমার দিবা। তো এখন থেকে আর আরেকটা কথা যে যারা এই যে 87 পর্যন্ত আসলো, তোমার 98 ছিল, সেখান থেকে 87 এই অ্যাটেন্ডেন্স দিয়ে তারা আউট হয়ে যাবে, এটাও করা যাবে না। যার ফলে এখন থেকে ক্লাস শেষে ইয়ে করবো। জি স্যার, আর স্যার আমাদের যারা পুরাতন আছে স্যার, ওই 25-6 এর স্যার, ওদের রুলগুলো স্যার। ওদের সেটা বলো, সেটা কি কি আছে? জি স্যার, 25 এর স্যার আছে আমাদের মূল্য স্যার 180। 180, তারপরে 177 স্যার। 177, তারপরে এরপরে আর কেউ নাই মনে হয় স্যার, দুজনই আজকে। তো তোমাদের 26 এর 170 স্যার। তোমাদের গ্রুপকে বলে যাও 26 হলো 170, তারপরে এরপর কে? আচ্ছা, এখন আরেকটা হলো যে যারা ক্লাস করবে না, এই দেখো তোমাদের কত বড় বদমাইশ দেখো। এখনই ছিল 98 শো করলো আগে, আর এই 98 থেকে 86 চলে আসলো। কেন এটা কেন হলো? এটা কেন হলো? বাকি জন গেল কই? বাকিগুলো গেল কই? এখন আরেকটা কথা বলে রাখি যে ভাইবা পরীক্ষার সময় আমার একটা নীতি আছে, যদি কেউ জ্যাক ধরো রিকোয়েস্ট তোমাদের পক্ষ থেকে কেউ আসে, তাকে আমি নির্ঘাত ফেল করে দিই। ঠিক আছে? এই জিনিসটা মাথায় এখন থেকে খেয়াল রাখো, যে যে আমাকে অন্য দ্বারা রিকোয়েস্ট করাবে, আমি কিছুই বলবো না, পরীক্ষার সময় তোমার কিভাবে ফেল করবো সেটা বুঝতে পারবে না। এরা কিন্তু আমি অনেক ছেলেমেয়েকে ফেল করেছি, আমি যাদের আমি রিকোয়েস্ট আসছে তাদেরকে ফেল করেছি। যেমন এই জিনিসটা খেয়াল রাখো যে তোমাদের পরীক্ষার সময় যেন রিকোয়েস্ট যেন আমার কাছে যেন না আসে, আমার কাছে রিকোয়েস্ট যেন না আসে। রিকোয়েস্ট যে আসবে তার পরীক্ষা ফেল অবধারিত। এখন তোমরা বোঝো যে পরীক্ষার সময় রিকোয়েস্ট করবা কিনা, এবং ওই জিনিসটা চিন্তা করি তোমরা ক্লাস শুরু করে দাও। এখন আমি আগে বলছি যে আমি ক্লাস শেষ করে ফেলছি, কিন্তু এখন তোমাদের যদি তোমরা ফিল করো যে ক্লাস প্রয়োজন আছে, তাহলে ক্লাস নেবো, নতুবা আমি ক্লাস নেবো না। তবে হ্যাঁ, যে আমার যে কয়টা বাকি আছে এই কয়টা আমি ক্লাস, তোমার যে একজন যদি থাকে তবুও আমি ক্লাস নেব। আর আজ থেকে তোমাদের এই যে পার্সোনাল দেওয়া শুরু হলো, শুরু হওয়ার পরে এখন থেকে এটা আমি খালি আমি না, আমার 3টা ফেজেই আমরা এটা শো করবো। এটা 3 ফেজেই এখন থেকে রোল কল শুরু হবে। আচ্ছা, এটা আজকে আমার স্লাইড শোকে দেখা যায় রফিক? রফিক দেখা যায়? জি স্যার। আচ্ছা, আজকে মাইকোলজি শুরু করলাম। মাইকোলজি মানে কি? মাইকোলজি মানে হলো স্টাডি অফ ফাঙ্গাস, স্টুডেন্ট মাইকোলজি। তাহলে যে সায়েন্সের মাধ্যমে আমরা যে ফাঙ্গাস আমরা স্টাডি করি সেটা হলো মাইকোলজি। এখন এই মাইকোলজি এটা কোথা থেকে আসলো? এই মাইকোলজি ওয়ার্ডটা আসলো হলো মাইকোস ওয়ার্ড থেকে আসলো, গ্রিক ওয়ার্ড। আর এই গ্রিক ওয়ার্ড মাইকোস এর অর্থ হলো মাশরুম।
এটা এক ধরনের, যেমন তোমার যে ব্যাঙের ছাতা দেখছো, এগুলো কিন্তু এক ধরনের মাশরুম কিন্তু। আবার এই যে অনেকে তোমার দেখছো যে বাজারে বিক্রি হয়, আমরা কিন্তু সবজি হিসাবে খেয়ে ফেলি থাকি কিন্তু, ঠিক আছে, সেই মাশরুম। এবং সেগুলো সব নিউট্রিশনে খুব হাইলি নিউট্রিশিয়াস। আবার কিছু আছে ফাঙ্গাস যেগুলো টক্সিন, ব্যাঙের ছাতা, এগুলো কিন্তু খাওয়া হয় না, কিন্তু এগুলো কিন্তু টক্সিক, এগুলো কিন্তু খাইলে মৃত্যু হতে পারে, সবকিছু খাওয়া যাবে না। তো এখন ডেফিনেশন ফাঙ্গাস আমরা পড়বো। Fungus are eukaryotic, saprophytic or parasitic microbe, unicellular or multicellular, that contain chitin in the cell wall and ergosterol and zymostol in their cell membrane. And eukaryotic মানে কি? Eukaryotic already তোমরা ব্যাকটেরিয়াতে পড়েছো। ইউক্যারিওটিক মানে নরমাল নিউক্লিয়াস যার আছে, ট্রু নিউক্লিয়াস মানে কি? যার নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাই আছে, নিউক্লিওলাস সব আছে, তাই তো? তাকে আমরা বলবো ইউক্যারিওটিক। তারপর কি বলা হলো? স্যাপ্রোফাইটিক অর প্যারাসাইটিক। ফাঙ্গাস এই পর্যন্ত অনেক পাওয়া গেছে, তার মধ্যে ম্যাক্সিমামে তোমার স্যাপ্রোফাইটিক মানে হলো ডিজিজ তৈরি করে না, আর কিছু আছে তোমার ডিজিজ তৈরি করে, ওই জন্য বলা হচ্ছে স্যাপ্রোফাইটিক অর প্যারাসাইটিক। এরপরে কি বলা হলো? ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। কোনোগুলো আছে এককোষী, আবার কোনোগুলো আছে মাল্টিসেলুলার, বহুকোষী। যেমন ইস্ট যেগুলো সেগুলো তোমার এককোষী, আর হলো মোল্ড যেগুলো সেগুলো মাল্টিসেলুলার। এবং কন্টেন্ট কি করতে সেল ওয়ালে থাকে তোমার কাইটিন। কাইটিন এক ধরনের তোমার হলো পলিস্যাকারাইড, কাইটিন থাকে সেল ওয়ালে থাকে কাইটিন, এবং সেল মেমব্রেনে থাকে স্টারল। স্টারলের মধ্যে কি? আর্গোস্টাইল এবং জাইমোস্টাইল। এই হলো তোমার ডেফিনিশন। স্যার স্লাইডটা একটু চেঞ্জ করলে ভালো হতো স্যার। সমস্যা কি দেখা যাচ্ছে? না স্যার, প্রথম স্লাইডটা শুধু দেখা যাচ্ছে স্যার। স্লাইড চেঞ্জ হয়নি, মানে ওই একটাতেই আছে। মাইক্রোসেট এখানে আসেনি এটা? সুপারফিশিয়াল মাইক্রোসেস, ওই আপনার নাম সহ যেটা শুধু সেটা দেখা যাচ্ছে। তাহলে আউট হইতে পারে। তাহলে নতুন করে দিতে হবে, তাহলে ইনশোটা বাদ দিই তাহলে। জি স্যার, আসছে স্যার। আচ্ছা, এখন ফাঙ্গাসের ডেফিনিশন বললাম আমরা। এটা কিন্তু ভাইবা বা রিটেন অবশ্যই ভালো করে পড়বা। আমি কিন্তু একই সঙ্গে ভাইবার কোশ্চেন বলে দেবো, আর রিটেনটা তোমার তো রিটেন কোশ্চেন সলভ করবা, সেটা দেখবা। কিন্তু ভাইবাতে আমরা ধরি ডিফাইন ফাঙ্গাস। তারপর হলো মাইক্রোসিস কাকে বলা হয়? ইনফেকশন কজড বাই ফাঙ্গাস আর কল্ড মাইক্রোসিস। ফাঙ্গাস দ্বারা যেগুলো ইনফেকশন হয় তাকে বলি আমরা মাইক্রোসিস। এটাও ভাইবাতে আমরা ধরবো। ফাঙ্গাসের ক্যারেক্টার কি? এটাও আমরা ভাইবাতে ধরবো। ক্যারেক্টার হলো কি? ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন নেচার। এই নেচারে, সেটা নেচার বলতে এয়ার, ওয়াটার, সয়েল, ডিকেইং অর্গানিক ডেব্রাইস, এগুলোতে তোমার ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? জলে, স্থলে, আকাশে সব জায়গায় তারা পাওয়া যাবে। এবং এ পর্যন্ত দেয়ার অ্যাবাউট 4 লাখ টাইপস অফ ফাঙ্গাস ইন নেচার। নেচারে এ পর্যন্ত 4 লক্ষ, এটা বিভিন্ন জায়গায় বইয়ে বিভিন্ন ধরনের আছে, তো অ্যাপ্রক্সিমেট এটা বলো, ধরে নাও যে 4 লক্ষ এ পর্যন্ত ফাঙ্গাস আমরা আবিষ্কার করেছি। তার মধ্যে মাত্র 300 কজেস হিউম্যান ডিজিজ, মাত্র 300টা ডিজিজ করে। এবং এই 300টার মধ্যে মোস্ট কেসেস সুপারফিশিয়াল ইনফেকশন।
এই 30-এর মধ্যে ম্যাক্সিমাম গুলোই করবে সুপারভিশন, আর এর মধ্যে কিছু সামান্য করবে তোমার ইনভেসিভ ইনফেকশন। তারপর আগে আমরা জানছি কি ইউক্যারিওটিক অর্গানিজম, এবং ইউক্যারিওটিক অর্গানিজম কেন বলা হয় এটা তো জানছই। তারপরে কন্টেন্ট কি, সেল কন্টেন্ট ট্রু নিউক্লিয়াস। তো ইউক্যারিওটিক কেন হলো, নিউক্লিয়াস আছে, ট্রু নিউক্লিয়াস, এবং নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাই আছে, এছাড়া কি মেমব্রেন বাউন্ড অর্গানিজম আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, এগুলো সবই আছে। এরপরে এটা আসো, তারা খাবার কিভাবে গ্রহণ করে। এখানে দেখো, দে সিক্রেট এনজাইম that degrade a variety of organic substrate into soluble nutrients, which are then passively absorbed or actively transported inside the cell. তারা যেখানে বাস করে, যেমন স্কিনে যদি থাকে, তাহলে করবে কি তারা এক ধরনের এনজাইম তৈরি করবে। এই এনজাইমটা করবে কি, ওই স্কিনে যেগুলো তোমার নিউট্রিয়েন্ট আছে, সেগুলোকে অর্গানিক সাবস্ট্রেট আছে, তাকে তারা ওই এনজাইমটা কাজ করলে ওকে ভেঙে দিয়ে করবে সলুবল নিউট্রিয়েন্ট। সলুবল নিউট্রিয়েন্ট তখন করবে কি, অ্যাক্টিভলি অর প্যাসিভলি তোমার সেলের ভিতরে তাদের প্রবেশ করলো। এইভাবে তারা নিউট্রিশনটা নিচ্ছে। টেম্পারেচার রিকোয়ারমেন্ট কি, অ্যারোবিক অর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, বাট নেভার অ্যানারোবিক। যেমন ব্যাকটেরিয়া যেমন অ্যানারোবিক ছিল কিছু, কিন্তু ফাঙ্গাস কিন্তু অ্যানারোবিক হয় না, অ্যারোবিক অথবা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক হয়। এবং টেম্পারেচার কত, ফাঙ্গাস ফিভার ময়েস্ট হ্যাবিটেট, যেখানে স্যাঁতসেঁতে আবহাওয়া, সেখানে তারা থাকে, ঠিক আছে। এবং লার্জলি মেসোফিলিক, কত মেসোফিলিক হলো 15 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস। এই হলো তোমার ক্যারেক্টার। এখন এসো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, কম্প্যারিজন। এটাও কিন্তু ভাইবাতে ধরা হয়, আর রিটেন তো আসবেই। আমি রিটেন বেশি বলতেছি, ভাইবাদের জন্য এটা থাকবে। সাইজ কত, ফাঙ্গাস হলো সাধারণত বড় এবং ব্যাকটেরিয়া ছোট। ফাঙ্গাস যেমন ধরুন অ্যাপ্রক্সিমেটলি 4 মাইক্রন, এক্সাম্পল ক্যান্ডিডা এক্সাম্পল সাইজ হলো 4 মাইক্রন। আর ব্যাকটেরিয়া হলো কি অ্যাপ্রক্সিমেটলি 1 মাইক্রন, যেমন হলো স্ট্রেপ্টোকক্কাস, অনেক ছোট, তো 4 গুণ বড় হচ্ছে, তাই তো। নিউক্লিয়াসটা কেমন, ফাঙ্গাসে আমরা অলরেডি জানছি কি ইউক্যারিওটিক, আর ব্যাকটেরিয়াতে কি প্রোক্যারিওটিক, তাই তো। তাহলে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কাকে বলা হয়, এগুলো অলরেডি তোমার ব্যাকটেরিয়াতে তোমরা জানছো। সাইটোপ্লাজম কি থাকে, মেমব্রেন বাউন্ড অর্গানিজম ফাঙ্গাসে সবগুলোই থাকে, যেহেতু তোমার ইউক্যারিওটিক অর্গানিজম। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম সবই থাকবে, কিন্তু ব্যাকটেরিয়াতে থাকবে না। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম অ্যাবসেন্ট। সেল মেমব্রেন কি, তোমার স্টাইল থাকবে হলো ফাঙ্গাসে, আর ব্যাকটেরিয়া কি থাকে স্টাইল অ্যাবসেন্ট এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। আর সেল ওয়ালে থাকে দেখো এখানে, তাহলে স্টাইল তোমার সেল ওয়ালে থাকতেছে ফাঙ্গাসে, আর ব্যাকটেরিয়াতে অ্যাবসেন্ট এক্সেপ্ট মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমাতে স্টাইল থাকবে। আর সেল ওয়ালে থাকে কি কাইটিন, এটা এক ধরনের পলিস্যাকারাইড। ফাঙ্গাসে কাইটিন থাকবে, কাইটিন বলো বা সিটিন বলো, এটাই বলো না কেন, কাইটিন। আর ব্যাকটেরিয়া থাকে তোমার কি পেপটাইডোগ্লাইকেন, অলরেডি তোমরা পেপটাইডোগ্লাইকেন পড়ছো এটা। তারপরে স্পোর, আমরা স্পোরও অলরেডি ব্যাকটেরিয়াতে পড়েছি। স্পোর যেমন ব্যাকটেরিয়া স্পোর থাকে কেন, ব্যাকটেরিয়া আমি স্পোর কি দুই ধরনের, একটা অ্যান্ডোস্পোর এবং অ্যাগ্রোস্পোর, তাই তো। এবং ব্যাকটেরিয়াতে যেগুলো থাকে সেগুলো অ্যান্ডোস্পোর, হ্যাঁ। এবং অ্যান্ডোস্পোর তো ব্যাকটেরিয়া স্পোর তৈরি করে কি জানো, ফর সার্ভাইভাল, নট ফর রিপ্রোডাকশন। আর ফাঙ্গাস কি, এখানে স্পোর দুই ধরনের, একটা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল স্পোর ফর রিপ্রোডাকশন। ফাঙ্গাস যে স্পোর তৈরি করে সেগুলো তাদের বংশ বৃদ্ধি করার জন্য, এইভাবে তারা বংশ বৃদ্ধি করে। সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল স্পোর তৈরি করে তারা বংশ বৃদ্ধি করে। আরো স্পোর ছাড়াও তারা তৈরি করতে পারে, স্পোর মেইন ফাংশন এটা। আর ব্যাকটেরিয়া করে কখন স্পোর, নিজেকে বাঁচার তাগিদে, আবার যদি তাদের অনুকূলে না থাকে, ডিসফেভারে যায়, তাহলে তারা স্পোর তৈরি করে। যেমন এই ক্লোস্ট্রিডিয়া, ব্যাসিলাস এগুলো তৈরি করে, তাই তো, সবাই তৈরি করে না। এবং এগুলো কি হয়, কখন তৈরি হয়,
সাপোজ তোমার হলো এই যে স্পট তৈরি হয় কখন জানো তো পানি নাই, খাবার নাই, টেম্পারেচার তার অনুকূলে নাই, এগুলো কারণে তোমার স্পট তৈরি করে বাসর জায়গাতে। তারপর হলো থার্মাল ডাইমরফিজম। থার্মাল ডাইমরফিজম ফাঙ্গাস ডাইমরফিজম মানে হলো এটা হলো দুই ধরনের শেপ থাকে, ডাইমরফিক, ঠিক আছে। ডাইমরফিক আবারও পড়বো। ফাঙ্গাস তো তোমার কিছু ফাঙ্গাস ডাইমরফিক, ডাইমরফিক পরে আমরা বলতেছি। আর ব্যাকটেরিয়া ডাইমরফিক থাকে না, এক ধরনের থাকে। আর মেটাবলিজম কি? ফাঙ্গাস রিকোয়ার অর্গানিক কার্বন, নো অব্লিগেট অ্যানারোব। আর ব্যাকটেরিয়া কি? মেনি ডু নট রিকোয়ার অর্গানিক কার্বন, মেনি অব্লিগেট অ্যানারোব। এগুলো তোমার হলো কম্প্যারিজন করবা। এখন ফাঙ্গাসের বেনিফিশিয়াল এফেক্ট কি? এই জন্য আসে, এটা অনেক ভাইবা ধরা হয়। বেনিফিশিয়াল এফেক্ট এবং হার্মফুল এফেক্ট। ইম্পর্টেন্স মানে হলো দুটাই, একটা হলো বেনিফিশিয়াল এফেক্ট আর একটা হলো হার্মফুল এফেক্ট। বেনিফিশিয়াল এফেক্ট কি? কিছু ব্যাকটেরিয়া থেকে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করি। অলরেডি তোমরা অ্যান্টিবায়োটিক আমরা যখন পড়েছিলাম তখন আমি জানছি, তাই তো? যেমন পেনিসিলিন তৈরি হয় কোথা থেকে? পেনিসিলিয়াম নোটেটাম, এটা একটা ফাঙ্গাস, এখান থেকে পেনিসিলিন তৈরি হয়। 1900 কত সালে? 29 সালে প্রথম পেনিসিলিন আবিষ্কার হয়, তাই না? 1929 সালে। তখন কিন্তু তোমার এই যে এটা শুরু হলো পেনিসিলিয়াম নোটেটাম থেকে। আবার ভ্যাকসিন এবং হরমোন এখানেও এগুলো তৈরি করা হয়। মেবি ডেরিভ ফ্রম অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অফ দ্য ইস্ট ফাঙ্গাস। ইস্ট থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তোমার ভ্যাকসিন অথবা হরমোন তৈরি করা হচ্ছে। আবার কিছু ফাঙ্গাস দিয়ে আবার কিছু খাবার তৈরি করা হচ্ছে, যেমন হলো বিভারেজেন্ট ফুড, যেমন ব্রেড, চিজ, ওয়াইন, বিয়ার, এগুলো তোমার এই ফাঙ্গাস থেকে তৈরি করা হয়। তাহলে অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে, ভ্যাকসিন হরমোন তৈরি করা হচ্ছে, আবার কিছু খাবার তৈরি করা হচ্ছে। আর খারাপ দিক কি? হার্মফুল দিক কি? তার ডিজিজ তৈরি করে, সেটা হিউম্যানে করতে পারে, অ্যানিমেলে করতে পারে, প্লান্টও করতে পারে। এলো। এখন আমরা ফাঙ্গাসকে ক্লাসিফিকেশন করব। এটা ভাইবা এবং রিটেন দুই জায়গায় প্রয়োজন। ফাঙ্গাসকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো একটা মরফোলজি অনুযায়ী, আর একটা ভাগ করব সাইট অফ ইনফেকশন, ওটাকে বলবো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা চার ভাগে বলি। ইস্ট 1 নম্বর, 2 নম্বর ইস্ট লাইক ফাঙ্গাস, 3 নম্বর হলো মোল্ড, 4 নম্বর হলো ডাইমরফিক ফাঙ্গাস। অনেক 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 বইতে কিন্তু ইস্ট লাইক ফাঙ্গাসটা নাই, শুধু ওই ইস্ট লাইক ফাঙ্গাসটা ইস্টের মধ্যেই পড়ে। তো এই জন্য একটা বললেই হয়ে যায়, ইস্ট বললেই হবে। ইস্ট, ইস্টের ক্যারেক্টার কি? ইস্ট হলো ইউনিসেলুলার, এককোষী। মাইক্রোস্কোপ যদি দেখি তাহলে কেমন দেখবে? ওভাল টু রাউন্ড। আর বংশবৃদ্ধি কিভাবে করে? রিপ্রোডিউস বাই বার্ডিং। বার্ডিং মানে কি? বার্ডিং মানে বাংলা অর্থ কি? মুকুলোদ্গম। অঙ্কুরোদ্গম, তাই না? অঙ্কুরোদ্গম। যেমন দেখো এই যে এটা একটা প্যারেন্ট সেল, নিচে দেখো এই যে আমি দেখাচ্ছি, এটা প্যারেন্ট সেল। এটা এখান থেকে পরে দেখো এই যে অঙ্কুরোদ্গম হয়ে আরেকটা তৈরি হলো। হ্যাঁ, এটাকে এই যে পরে যেটা তৈরি হলো ডটার সেল, এটাকে বলা হয় বার্ড। এই জন্য বলা আছে বার্ডিং, রিপ্রোডিউস বাই বার্ডিং। তারপরে ম্যাক্রোস্কোপি অ্যাপিয়ারেন্স কি? যখন কালচার করবো তখন খালি জায়গায় কেমন দেখা যাবে? স্ফেরিক্যাল হতে পারে, কনভেক্স হতে পারে, ক্রিম কালার, গ্লিস্টারিং কলোনিস, রিসেম্বল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেমন কালার হয় ঠিক ওই রকমই তোমার পাওয়া যেতে পারে। আর এক্সাম্পল যেমন হলো ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ঠিক আছে? তাহলে এগুলো হলো এককোষী। মাইক্রোস্কোপে দেখবো কেমন? ওভাল টু রাউন্ড। আর ম্যাক্রোস্কোপি কেমন হবে? যেমন কালচারে কেমন হবে? স্ফেরিক্যাল, কনভেক্স, ক্রিম কালার, গ্লিস্টারিং কলোনিস, জাস্ট লাইক ব্যাকটেরিয়া। আর রিপ্রোডিউস কিভাবে করে? বার্ডিং। আর এক্সাম্পল কি? ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। এরপরে দেখো ইস্ট লাইক ফাঙ্গাস।
এটা তোমার ইস্টের মধ্যে ফেলতে পারো, বা অনেকে পছন্দ করে ইস্ট লাইফ ফাঙ্গাস জানতে পছন্দ করে। এটা দেখো, এই যে আমরা ইস্ট জানলাম যে তারা বংশবৃদ্ধি করে বাই বার্ডিং, তাই তো? এখন এইখানে কি হয় দেখো, during reproduction by budding, the birds of the yeast fail to separate from mother cell and grow as elongated cell. এই বার্ডিং এর মাধ্যমে যখন তৈরি হচ্ছে, তখন এই যে ডটার সেলটা মাদার সেল থেকে সেপারেট হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, গ্রো করছে ইলংগেটেড, লম্বা একটা সেল তৈরি হচ্ছে। এই লম্বা সেল তৈরি হচ্ছে, এই কন্টিনিউয়াস ফেইলিয়ার টু সেপারেট ফ্রম প্যারেন্ট সেল produces a chain of elongated cell which is known as pseudohyphae. এক্সাম্পল হলো ক্যান্ডিড অ্যালবিকান। তাহলে এই যে প্রথম আমরা দেখলাম কি, রিপ্রোডিউস বাই বার্ডিং, যেমন আমরা এই প্যারেন্ট সেল থেকে ডটার, এই যে বার্ডের মাধ্যমে ডটার সেল তৈরি হলো, এটা হলো বার্ড সেপারেট। আচ্ছা, এখন কোনো এই দেখো, এখানে দেখো, এই ফিগারে দেখো, এখানে প্যারেন্ট সেল থেকে ডটার সেল তোমার বার্ডিং হলো, তাই তো? কোনোগুলো অনেক সময় তোমার সেপারেট হতে পারে, আবার কোনোগুলো হয় কি সেপারেট হয় না। সেপারেট না হতে দেখো, এখানে দেখো, এই দেখো ইলংগেটেড হয়ে গেছে, তাই তো? ইলংগেটেড, একটা সেল থেকে আরেকটা কন্টিনিউয়াস যোগ আছে, তাই তো? যার ফলে দেখো এটা দেখাচ্ছে তোমার হলো একটা চেইন আকারে দেখা যাচ্ছে। এই চেইনটাকে বলবো হলো সিডোহাইপি। এক্সাম্পল কি, ক্যান্ডিডা অ্যালবিকান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্ট লাইফ ফাঙ্গাস গেল। মোল্ড কাকে বলবো? মোল্ড হলো মাল্টিসেলুলার। আগে আমরা ক্যারেক্টার যখন বললাম তখন কি ইউনিসেলুলার অথবা মাল্টিসেলুলার, তাই তো? ইস্ট হলো ইউনিসেলুলার আর মোল্ড হলো মাল্টিসেলুলার। এটা কি মাল্টিসেলুলার, লং এবং ফিলামেন্টাস। এই যে ফিগারে দেখো, এই যে প্রতিটাকে কিন্তু এই যে ফিলামেন্ট বলবো, এই যেগুলো ইলংগেশন হয়ে গেছে, হ্যাঁ, লং এবং ফিলামেন্টাস। দেখো কয়েকটা ফিলামেন্ট নিয়ে গঠিত। মাইক্রোস্কোপে যখন দেখবো এই যে হাইফি, এই ফিলামেন্টটাকে বলবো আমরা হাইফি। এই প্রতিটা ফিলামেন্ট এগুলোকে বলবো হাইফি। এই ফিলামেন্ট দেখে বলবো, এই হাইফি দেখে বলবো এবং স্পোর দেখে বলবো। এই যে তারপরে নিচের ফিগারে দেখো, এখানে তোমার হাইফিও আছে, পাশাপাশি দেখো, এই দেখো এই যে রাউন্ড ওভাল দেখো সেল, রাউন্ডের সেল, এই যে পাশাপাশি দেখো, এগুলো কিন্তু তোমার স্পোরে, এগুলো স্পোর। আমরা যখন স্পোর পড়বো তখন একটু দেখাবো মাত্র। এগুলো কিন্তু স্পোর, এগুলো এই স্পোর অথবা হাইফি, এগুলো হাইফি। গাছের শাখা পোশাখা যেমন আছে না, ঠিক ওই রকম দেখাচ্ছে না, গাছের শাখা পোশাখা ঠিক ওই রকম দেখায় কিন্তু। ওই গাছের শাখা পোশাখা এগুলো হলো তোমার হাইফি। আর রাউন্ডেড যেগুলো সেগুলো তোমার স্পোর। এক্সাম্পল কি, ডার্মেটোফাইট, স্কিনে থাকে। মাল্টিসেলুলার, লং এবং ফিলামেন্টাস। মাইক্রোস্কোপে আমরা চিনবো কি হাইফি এবং স্পোর দেখে চিনবো। আর কলোনি যখন কালচার করবো তখন কেমন হয়, কলোনি অফ মোল্ড আর কটনি অর পাউডারি ইন অ্যাপিয়ারেন্স। কালচার যখন করি তখন তুলার মতো দেখা যায় অথবা পাউডারের মতো দেখা যায়, ঠিক আছে? এগুলো হলো তোমার কলোনি মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। এক্সাম্পল হলো ডার্মেটোফাইট। ডাইমরফিক মানে হলো কি, ডাইমরফিক মানে কি, মরফোলজি দুই ধরনের, এই জন্য বলা হচ্ছে ডাইমরফিক। কেমন দেখো, ডাইমরফিক, এটা কিন্তু dimorphic fungus are those which in response to temperature and carbon dioxide available in the environment change the morphology. এই যে এনভায়রনমেন্টের যে কার্বন ডাইঅক্সাইড এবং টেম্পারেচার এর রেসপন্সে তারা তাদের যে শেপটা চেঞ্জ করতেছে, ঠিক আছে? এগুলোকে বলা হয় ডাইমরফিক। যেমন দেখো, এক রুম টেম্পারেচার অথবা কালচার 25 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার সাধারণত আমরা 25 ডিগ্রি সেলসিয়াস বলি, এবং কালচারে যেটা এখানে 25 ডিগ্রি সেলসিয়াস বলবো। কালচার যদি 25 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে তারা মোল্ড হিসেবে দেখা যাবে, তখন মোল্ডে তৈরি হবে। আবার যদি কালচার 37 ডিগ্রি সেলসিয়াস যদি করি ওর হিউম্যান বডি করি তাহলে কেমন দেখা যাবে, ইস্ট হিসেবে দেখা যাবে। তাহলে রুম টেম্পারেচার
অথবা যদি কালচার রুমে যদি আমরা রাখি রুমে অথবা কালচার যদি 25°C কালচার করি তাহলে মোল্ড হিসেবে পাওয়া যাবে। আর যদি হিউম্যান বডিতে তারা গ্রো করে অথবা 37°C কালচার করা হয় তাহলে ইস্ট হিসেবে তারা গ্রো করবে। এই জালে টেম্পারেচার ভিন্নতার জন্য তাদের শেপটা চেঞ্জ করতেছে, এটাকে বলা হয় ডায়ামরফিক। ডায়ামরফিক ফাঙ্গাসের এক্সাম্পল কি? ফাঙ্গাস রেসপন্সিবল ফর সিস্টেমিক ইনফেকশন আর মোস্ট ডায়ামরফিক। তার মানে সিস্টেমিক ইনফেকশন যেগুলো তৈরি করে সেগুলো সবগুলোই তোমার ডায়ামরফিক ফাঙ্গাস। যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম, ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস, কক্কিডোয়েস ইমিটিস, প্যারাকক্কিডোয়েস ব্রাজিলিয়ানসিস। হ্যাঁ, এই কয়েকটা হলো তোমার ডায়ামরফিক ফাঙ্গাস। এখন এসো, এই যে আমরা হাইফি পড়লাম তাই তো, হাইফি সম্বন্ধে একটু না জানলে তোমরা ওই যে লেখাপড়া বুঝবা না। হাইফি যেমন দেখো, হাইফি এগুলো হলো বেসিক সেলুলার ইউনিট অফ ফাঙ্গাস। এই যে মোল্ডের মধ্যে হাইফি থাকে তাই তো, ইস ফিলামেন্ট অফ মোল্ড ফাঙ্গাস ইজ কল্ড হাইফা and they are collectively called hyphae. যেমন এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে আগে কি বলা মোল্ড কি বলা হলো মাল্টিসেলুলার লং এবং ফিলামেন্টাস তাই তো। এই প্রতিটা এই যে প্রতিটা ফিলামেন্ট এগুলোকে বলা হচ্ছে হাইফা, আর এই যে সবগুলো মিলে বলা হচ্ছে হাইফি। ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল এইটুকুই শুধু। একটা ফিলামেন্টকে বলা হচ্ছে হাইফা আর কালেকটিভলি সবগুলোকে একত্রিত করে বলা হচ্ছে হাইফি। ঠিক আছে, এবং হাইফি তোমার কম্পোজিশন কি এবং এগুলো কেমন? টিউবুলার সেল। এই দেখো তো এই সেলটা নিচে দেখো তো, এই টিউবুলার নয়, টিউবুলার সেল এবং সারাউন্ডেড বাই রিজিড কাইটিন কন্টেইনিং সেল ওয়াল। এই যে সারাউন্ডেড বাই সেল ওয়াল, সেল ওয়ালে কি থাকে? কাইটিন। তুমি অলরেডি জানছো, দেখো এটা টিউবুলার সেল এবং এটা সেল ওয়াল থাকে, সেল ওয়ালটা হলো কাইটিনে থাকে। তারপর কি থাকে? সেল মেমব্রেনে কি থাকে? আর্গোস্টাইল তাই তো। তারপরে এগুলো বংশবৃদ্ধি কিভাবে করে? হাইফি মাল্টিপ্লাইজ বাই ব্রাঞ্চিং ক্রিয়েটিং এ ফাইন নেটওয়ার্ক এন্ড প্রডিউস ভিজিবল মাস কল্ড মাইসেলিয়াম। ব্যাকটেরিয়াতে যখন পড়ছিলাম, ব্যাকটেরিয়া যখন খালি চোখে যখন দেখা যায় কলোনি ফর্মেশন করলো, কলোনি কাকে বলতাম? ভিজিবল ম্যাস অফ গ্রোথ তাই তো। গ্রো করার ফলে যখন খালি চোখে দেখা যায় তখন বলা হয় কলোনি। আর এই যে ফাঙ্গাসের ক্ষেত্রে বলবো মাইসেলিয়াম, তখন কলোনি বলবো না, বলবো মাইসেলিয়াম। হ্যাভি মাল্টিপ্লাইজ বাই ব্রাঞ্চিং, বংশবৃদ্ধি করে, ব্রাঞ্চিং করে তারা বংশবৃদ্ধি করে, যখন একটা ভিজুয়াল ম্যাস তৈরি করে, এটাকে বলবো মাইসেলিয়াম। এবং হাইফির মধ্যে কি থাকে? নিউক্লিয়াই থাকে, মানে নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি অ্যাপারাটাস, মেমব্রেন বাউন্ড ভেসিকেল এসবই থাকে। তাহলে এটা হলো ইউক্যারিওটিক অর্গানিজম, এই জন্য বলা হচ্ছে ট্রু নিউক্লিয়াস থাকবে। তারপরে মেমব্রেন বাউন্ড অর্গানিজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি সবই, এন্ডোপ্লাজম, রেটিকুলাম সবই এগুলো থাকবে। এগুলো এখানে ফিগারটা দেখে নাও। তাহলে এটা টিউবুলার শেপ আর সারাউন্ড বাই কি? সেল ওয়াল। সেল ওয়ালে কি থাকে? কাইটিন। আর সেল ওয়ালে থাকে আর্গোস্টাইল এবং জার্মোস্টাইল। আর ভিতরে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে এবং সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে? মেমব্রেন বাউন্ড অর্গানিজম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি অ্যাপারাটাস, এন্ডোপ্লাজম, রেটিকুলাম সবই এখানে থাকতেছে। এই হলো তোমার হাইফি। এটা এখন আপাতত পড়াচ্ছি না, যখন লাগবে তখন পড়াবো। এখন তোমার এই যে ইস্ট এবং মোল্ড, এটা মূল পার্থক্য কি? এটা আমরা ভাইভাতে অবশ্যই জানবো। একটা ডেফিনিশন তো অলরেডি আমরা পড়েছি, ক্যারেক্টার অলরেডি বলেছি, ওগুলো যদি বসে থাকো তাহলে এখানে বলবো। ইস্টের সেলটা সাধারণত ইউনিসেলুলার, আর মোল্ড কি? মাল্টি সেলুলার। শেপ কেমন? ইস্ট হলো ওভাল টু রাউন্ড, আর মোল্ড কি? লং ফিলামেন্টাস তাই তো। ইস্ট মাল্টিপ্লাই করে বাই প্রডিউসিং বার্ডিং, আর মোল্ড কিভাবে করে? তারা রিপ্রোডিউস বাই সেক্সুয়াল এন্ড অ্যাসেক্সুয়াল স্পোর। এই তোমার হলো পার্থক্য। এটা তোমার দেখে নিও, এটা আমি আর। এখন এসো স্ট্রাকচার অফ ফাঙ্গাস।
এটা আমরা পরীক্ষায় ধরি না বা আসেও না। তোমরা, বোঝার জন্য একটু খালি দেখে নাও। ওই যেমন ব্যাকটেরিয়া যেমন আছে ঠিক ওই রকমই। এটা কি টিপিক্যাল ইউক্যারিওটিক অর্গানিজম, তাই তো? এবং এখানে থাকবে তোমার ইউক্যারিওটিক অর্গানিজম কি যেমন আছে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এবং ক্রোমোজোম থাকবে, তাই তো? আর সাইটোপ্লাজমে কি থাকবে? মেমব্রেন বড় অর্গানিজম যেমন হলো মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপাটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব এগুলো থাকবে। হ্যাঁ, এখন সেল মেমব্রেনে কি থাকে? অলরেডি জানছো, তোমার সেল মেমব্রেন থাকে তোমার হলো স্টারল থাকবে এবং আরেকটা থাকে ফসফোলিপিড। স্টারল কি? আর্গোস্টাইল এবং জার্মোস্টাইল। আর প্রোটেকশন এগুলো দিবে, এগুলো ফাংশন আমরা ধরি না, ওই একই একই রকমই। হুম, ঠিক আছে, ওই ব্যাকটেরিয়ার মতোই, এগুলো আমরা ধরি না সাধারণত। ক্যাপসুল সাধারণত থাকে না, কিছু অর্গানিজম ক্যাপসুল থাকে, যেমন ক্রিপ্টোকর্ডিয়াল ফরমেন্স, এটাতে ক্যাপসুল থাকে। আর অন্যগুলোতে সাধারণত থাকে না, মানে লিমিটেড কিছু ফাঙ্গাসে ক্যাপসুল থাকে, এটাই। আর সেল ওয়ালের কম্পোজিশন কি? তোমার পলিস্যাকারাইড থাকে। পলিস্যাকারাইড কি থাকে? অনেকগুলোই, যেমন কাইটিন, কাইটোসিন এবং সেলুলোজ। তার মধ্যে কাইটিনটাই মেইন, ঠিক আছে? এগুলো খালি জানে রাখো খালি, এগুলো আর আমি ডিটেলস করাচ্ছি না এগুলো। এখন এই যে ফাঙ্গাল স্পর, স্পরটা অবশ্যই ভালো করে পড়তে হবে। স্পোর কে তৈরি করছে, আনলাইক ব্যাকটেরিয়া, ফাঙ্গাল স্পোর্স ফাংশন ইন রিপ্রোডাকশন ফাঙ্গাস, বংশবৃদ্ধি করার জন্য স্পোর তৈরি করে। হ্যাঁ, এবং এই স্পোরটা তৈরি হয় দুই ভাবে, একটা হলো সেক্সুয়ালি এবং অ্যাসেক্সুয়ালি, দুই ভাবে তৈরি হয়। এই জন্য স্পোরকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা সেক্সুয়াল স্পোর আর একটা হলো অ্যাসেক্সুয়াল স্পোর। তার স্পোরের ইম্পর্টেন্স কি? স্পোর এখানে কি করবে? ফাঙ্গাস রিপ্রোডিউস এন্ড ডিসিমিনেট বাই রিপ্রোডাকশন অফ স্পোর। ফাঙ্গাসের যে বংশবৃদ্ধি করতেছে এবং ছড়িয়ে যাচ্ছে কি হবে? এই স্পোরের মাধ্যমে। আরেকটা করা হয় কি, এই স্পোরের যে মরফোলজি, শেপ সাইজ দেখে এবং অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা চিনতে পারি যে কোন স্পেসিস দ্বারা ইনফেকশন হবে। তাহলে মরফোলজি, দ্যাট মিনস শেপ এন্ড সাইজ এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ স্পোরস হেল্প ইন আইডেন্টিফিকেশন অফ ফাঙ্গাল স্পোর। তাহলে ফাঙ্গাস স্পোর তৈরি করছে বংশবৃদ্ধির জন্য এবং ছড়িয়ে যাওয়ার জন্য, তাই তো? আর ওই স্পোর দেখে, স্পোরের শেপ সাইজ দেখে এবং অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা চিনবো যে কোন স্পেসিস দ্বারা ইনফেকশন হলো। এগুলো ফাঙ্গাল স্পোর ইম্পর্টেন্স। আর ব্যাকটেরিয়া কি যেন হলো? ব্যাকটেরিয়া স্পোর, সেটা তোমার প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য স্যার। এখন স্পোর দুই ধরনের, ওই অলরেডি আমরা পড়ছি যে দুই ভাবে তৈরি হয়, একটা সেক্সুয়ালি তৈরি হয়, অ্যাসেক্সুয়ালি তৈরি হয়। তাহলে তাহলে এটাকে ভাগ করবো আমরা দুই ভাবে, একটা হলো অ্যাসেক্সুয়াল স্পোর আর একটা হলো সেক্সুয়াল স্পোর। অ্যাসেক্সুয়াল স্পোর কাকে বলবো? এগুলো ইনভলভ ইন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল স্পোর কি? ইনভলভ ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই অ্যাসেক্সুয়াল স্পোর most fungus of medical interest propagates asexually by forming conidia. এই অ্যাসেক্সুয়াল স্পোরকে আমরা বলি কনিডিয়া, ঠিক আছে? অ্যাসেক্সুয়াল স্পোরকে আমরা বলি কনিডিয়া, এবং এই কনিডিয়া তৈরি হয় কি? দেরাইজ ফ্রম দা এক্সটার্নাল অন দ্য সাইড অর ইন অফ দ্য হাইফা। এই হাইফি আমরা অলরেডি জানছি, হাইফির সাইড দিয়ে তৈরি হতে পারে অথবা এর শেষ প্রান্ত থেকে তৈরি হতে পারে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে দে অ্যারাইজ ফ্রম এক্সটার্নালি অন দ্য সাইড অর অ্যাট দ্য এন্ড অফ দ্য হাইফা। এই কনিডিয়া এখন বলবো, কনিডিয়ার কি ইম্পর্টেন্ট কি? কনিডিয়া কয় ধরনের? কনিডিয়া 4 ধরনের। একটা হলো আর্থোস্পোর, স্পোরেঞ্জিওস্পোর, ব্লাস্টোস্পোর এবং ক্লামিডিওস্পোর। এগুলো আমি পড়াচ্ছি না বা ধরবো না আমরা, খালি ডার্মাটোফাইট যখন পড়বো তখন এই আর্থোস্পোর তোমরা টার্মটা পাবা, তখন একটু সামান্য বলবো। এখন আসছে? হ্যাঁ স্যার আসছে।
তাহলে কর্নিডিয়া বা অ্যাসেক্সুয়াল স্পোর হলো 4 ধরনের। একটা হলো আর্থোস্পোর, স্পোরেঞ্জিওস্পোর, ব্লাস্টোস্পোর এবং ক্লামিডিওস্পোর, 4টে। এই যেমন স্পোর আমরা অলরেডি বললাম যে অ্যাসেক্সুয়াল স্পোর কিভাবে তৈরি হয়, এগুলো কিন্তু হাইফা, বুঝছো? এগুলো দেখো অ্যারাইজ এক্সটার্নালি বলা আছে, এক্সটার্নালি অন দ্য সাইড, এই সাইড থেকে তৈরি হতে পারে, অথবা অ্যাট দ্য এন্ড, এই এক শেষ মাথা থেকে তৈরি হতে পারে। ঠিক আছে, এটাই হলো অ্যাসেক্সুয়াল স্পোর। এগুলো কোনটা কি খালি জাস্ট দেখে নিও, আমি এগুলো আমরা ধরিও না, খালি নামগুলো খালি জানবা, এটুকুই। কর্নিডিয়া 2 ধরনের, একটা হলো মাইক্রো কর্নিডিয়া আর একটা হলো ম্যাক্রো কর্নিডিয়া। মাইক্রো মানে কি ছোট, ছোট যেগুলো সেগুলোকে বলো মাইক্রো কর্নিডিয়া, আর যেগুলো বড় সেগুলো হলো ম্যাক্রো কর্নিডিয়া। এগুলো আমরা অত ডিটেলস পড়বো না, এগুলো আমরা যখন ওই যে কিছু ফাঙ্গাস আছে যখন পড়বো তখন এগুলো শেপগুলো খালি জানবা, আমরা ধরিও না, কিন্তু তোমার তো বোঝার জন্যই তোমার একটু খালি রিডিং গুলো খালি পড়িও। মাইক্রোকন্ড্রিয়া কি যেন বলা হচ্ছে, দে আর স্মলার অফ দ্য টু টাইপ অফ স্পোর, স্মল অ্যান্ড সিঙ্গেল। আর ম্যাক্রোকন্ড্রিয়া কি লার্জার অফ টু টাইপ, বেশি বড় হয় এবং সেপ্টেড এবং মাল্টিসেলুলার। এই যে প্রথম ফিগারে এটা হলো মাইক্রোকন্ড্রিয়া, আর এই যে পরেরটা হলো কি, এটা হলো ম্যাক্রোকন্ড্রিয়া। এটা যখন ডার্মেটোফাইট পড়বো তখন একটু তোমাদের লাগবে। আর সেক্সুয়াল স্পোর কি হয়, some fungi reproduce sexually by mating and forming sexual spore. এটা 4 ধরনের আছে, জাইগোস্পোর 3 ধরনের, জাইগোস্পোর, অ্যাস্কোস্পোর এবং ব্যাসিডিওস্পোর। শুধু নাম জানো, বললাম তো এগুলো তোমাদের অত পড়তে হবে না। এখন এসো ক্লাসিফিকেশন অফ ফাঙ্গাস, যে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা, বা অন দ্য সাইট অফ ইনফেকশন, এটা অবশ্যই ভালো করে পড়বা। তাহলে মরফোলজি অনুযায়ী আমরা পড়লাম, একটা হলো ইস্ট লাইক ফাঙ্গাস, তারপরে ডায়মন্ড ফাঙ্গাস, এবং হলো আরেকটা কি বললাম, আচ্ছা। আর ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন কি আমরা ভাগ করবো, সুপারফিশিয়াল, কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, ডিপ অর সিস্টেমিক ফাঙ্গাস, আরেকটা হলো অবস্ট্রাকটিভ ফাঙ্গাস। 5 ভাগে ভাগ করবো। কিউটেনিয়াস ফাঙ্গাস, কিউটেনিয়াস মানে অবশ্যই বোঝো যে স্কিনের উপরে থাকে, ঠিক আছে, উপরের লেয়ারটাই থাকে। ঠিক কোন কোন এটা থাকে দেখো, যেমন দেখো ডার্মেটোফাইট এবং ক্যান্ডিডা। ডার্মেটোফাইট আবার 3 ধরনের, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। এবং এই যে ডার্মেটোফাইট 3 ধরনের হলো, এগুলো ডিজিজ করে, এই ডিজিজের নাম হলো ডার্মেটোফাইটোসিস এক কথায়। ওটা আরেকটা নাম হলো রিং ওয়ার্ম। ঠিক আছে, এই ডিজিজ সহই পড়বা, ওইভাবে পরীক্ষা আসে। আর ক্যান্ডিডা কি করে, অনেক ডিজিজ করে, আজকে শুধু সংক্ষেপে জানো। স্কিনে যখন ইনফেকশন করবে তখন বলবো স্কিন ক্যান্ডিডিয়াসিস, ওরালি যখন করবে ওরাল ক্যান্ডিডিয়াসিস, আরো অনেক আছে, পরে আমরা জানবো। সাবকিউটেনিয়াসে কি কি থাকে, সাবকিউটেনিয়াস লেয়ারে স্পোরোথ্রিক্স শ্যাঙ্কি, তারপর হলো রাইনোস্পোডিয়াম এবং মাদুরেলা মাইসাইটোমেটিস। ঠিক আছে, স্পোরোথ্রিক্স শ্যাঙ্কি কি করে, স্পোরোট্রাইকোসিস। রাইনোস্পোডিয়াম কি করে, রাইনোস্পোডিয়াসিস। রাইনোস্পোডিয়াসিস হলো কি, আমি এটা পড়াবো না, শুধু সংক্ষেপে জানে রাখো। যখন ইয়েতে যাবা, ইএনটিতে যাবা, তখন পাবা অনেক সময় মানুষের নাকে হয় কি, যেমন তোমার নাকে পলিপের মতো তৈরি করে, ঠিক পলিপ বলবো না, এগুলো পলিপের মতো তৈরি করে, জাস্ট আঙ্গুরের মতো থোকা থোকা দেখা যায়। তোমাকে দেখছো পারো, যখন ওয়ার্ডে যাবা তখন পাবা এগুলো থাকতো, সেগুলো তোমার তৈরি করে তোমার এই রাইনোস্পোডিয়াম। আরেকটা কি, মাদুরেলা মাইসাইটোমেটিস, এটা ডিজিজ করে হলো মাইসাইটোমা। এটা এক ধরনের অ্যাবসেস তৈরি করে স্কিনে। ঠিক আছে, অ্যাবসেস তৈরি করে, শুধু ডিজিজটা নাম রাখো, এটা আমি পড়াবো না তোমাদেরকে। তো সাবকিউটেনিয়াস লেয়ারে 3টে থাকলো। তারপর হলো
ডিপ ওয়ার সিস্টেমে 4 ধরনের, যেটা অলরেডি ডাইমরিফিক ফাঙ্গাস পড়ছি। ওই ডাইমরিফিক ফাঙ্গাস এবং ডিপ ফাঙ্গাস বা সিস্টেমিক ফাঙ্গাসের এক্সাম্পল একই কিন্তু। দেখো এখানে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস, কক্সিডিওইডস ইমিডিস এবং প্যারাকক্সিডিওইডস ইমিডিস, ব্রাজিলিয়ানসিস। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম কি করে? হিস্টোপ্লাজমোসিস। ব্লাস্টোমাইসিস ডার্মাটাইটিস কি করে? ব্লাস্টোমাইকোসিস। তারপর কক্সিডিওইডস কি করে? কক্সিডিওমাইকোসিস। আর প্যারাকক্সিডিওইডস কি করে? প্যারাকক্সিডিওমাইকোসিস। মানে মোটামুটি ইনফেকশন করলেই এই মাইকোসিস লাগানো হয়। তোমার আগে জানছো যে ইনফেকশন কজড বাই ফাঙ্গাস ইজ কল্ড দা মাইকোসিস, তাই তো? সেই জিনিসটা এখানে চলে আসছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো মাইক্রোসিস লাগানো হয়েছে, অর্গানিজমের সঙ্গে তোমার ডিজিজের নামটা দেওয়া হয়েছে, তাই তো? যেমন তোমার ব্লাস্টোমাইসিস কি করে? ব্লাস্টোমাইকোসিস। তারপরে ক্যানিডিওসিস, কক্সিডিওস কি করে? কক্সিডিওমাইকোসিস। প্যারাকক্সিডিও কি করে? প্যারাকক্সিডিওমাইকোসিস। এটা ডিপ বা সিস্টেমিক ফাঙ্গাস। আরেকটা কি? ডাইমরিফিক ফাঙ্গাস। একই এক্সাম্পল, ডাইমরিফিক ফাঙ্গাস। অপরচুনিস্টিক ফাঙ্গাস কি কি আছে? অপরচুনিস্টিক মানে কি? সাধারণত ডিজিজ তৈরি করে না, কিন্তু যখন সুযোগ পায়, হোস্ট ডিফেন্স যখন কমে যায়, তখন তারা ডিজিজ তৈরি করে। যেমন ক্যান্ডিডা, এটাও ইউজুয়ালি ডিজিজ করে না। এটাকে যে ডিজিজ করে, এক কথায় আমরা বলবো ক্যান্ডিডিয়াসিস। ক্রিপ্টোকক্কাস নিওফর্মেন্স, এটা ডিজিজ করে কি? ক্রিপ্টোকক্কোসিস। অ্যাসপারজিলাস করে অ্যাসপারজিলোসিস। নিউমোসিস্টাইটিস জিরোভেসি, এটা করে নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট সাচ অ্যাজ এইডস। এইডস যখন করেছো তখন কিন্তু এই নামটা পেয়েছো, নিউমোসিস্টাইটিস জিরোভেসি, তাই না? মিউকর কি করে? জাইগোমাইকোসিস। রাইজোবাস কি করে? জাইগোমাইকোসিস। তাহলে অবশিষ্ট ফাঙ্গাস তোমার হলো কয়েকটা: ক্যান্ডিডা, ক্রিপ্টোকক্কাস নিওফর্মেন্স, অ্যাসপারজিলাস, নিউমোসিস্টাইটিস জিরোভেসি, মিউকর এবং রাইজোপাস। এটা তোমার হলো অপরচুনিস্টিক ফাঙ্গাস। ল্যাব ডায়াগনোস আমরা কিভাবে করবো? তাহলে ক্লাসিফিকেশন গেল, এখন ল্যাব ডায়াগনোস ফাঙ্গাল ইনফেকশন কিভাবে করবো? এটা সাধারণত ওই ব্যাকটেরিয়ার মতোই। তো ব্যাকটেরিয়া থেকে এখানে একটু পার্থক্য আছে। এখন প্রথম করবো কি? স্পেসিমেন কালেকশন করবো। তারপরে হলো কি? সেটা মাইক্রোস্কোপে দেখবো। তারপরে করবো কি? কালচার করবো। তারপরে কিছু কিছু ওই ফাঙ্গাসের ক্ষেত্রে করবো ডিএনএ প্রোব টেস্ট করি এবং সেরোলজিক্যাল টেস্ট করি। তবে তোমরা জানবা ডিএনএ প্রোব আমরা সাধারণত করি না এবং সেরোলজিক্যাল টেস্ট আমরা করি না। মোটামুটি ওই স্পেসিমেন কালেকশন মানে তোমার বলার সময় বলবা কিন্তু, বা লেখার সময় লিখবা, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমরা সাধারণত ওই স্পেসিমেন কালেকশন করে মাইক্রোস্কোপে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা করি কালচার। আর সেরোলজি টেস্ট যেমন তোমার যেমন করা হয় তোমার ওই যে ক্রিপ্টোকক্কাস নিওফর্মেন্স, এটা মেনিনজাইটিস করে, সেই ক্ষেত্রে করা হয়। তাহলে এখন দেখো স্পেসিমেন কালেকশন কি করব? স্পেসিমেন কালেকশন ইট ডিপেন্ডস আপন দ্য সাইট অফ ইনফেকশন। কোথায় ইনফেকশন করলো সেই জায়গা অনুযায়ী এটা ইয়ে হবে। যেমন যদি স্কিনে যদি ইনফেকশন করে, তাহলে স্কিন স্ক্র্যাপিং করবো। মানে যেমন স্কিনে হয় কি? দাউদ হয়। দাউদের নাম নাম জানছো? রিং ওয়ার্ম, দাউদ। আমরা করি কি? সেখান থেকে শেষে ভোতা ব্লেড দিয়ে শেষে নেই। স্ক্র্যাপিং মানে কি? শেষে নেওয়া, তাই তো? ওখান থেকে শেষে নেওয়া হয়, রক্ত নেবো না, শুধু সুপারফিশিয়াল অংশটুকু শেষে নেব। নেইল ক্লিপিং, যেগুলো কিছু কিছু আবার নেইলে ইনফেকশন করে, সেগুলো করবো কি? নেইলটা কেটে কেটে নেই আবার, একে বলবো নেইল ক্লিপিং। তারপর কিছু করে হেয়ার প্লাকিং। হেয়ার প্লাকিং মানে হলো ফরসেপ দিয়ে হেয়ারে ইনফেকশন করলো, ওই হেয়ারটা ফরসেপ দিয়ে ধরে আমরা টেনে নেবো, এই জন্য বলা হচ্ছে হেয়ার প্লাকিং। এই টার্মগুলো জানি রাখবে। তারপর কিছু আবার সব নেই, থ্রোটে মনে করো থ্রোটে যদি থ্রোট যদি হয় তখন নেবো থ্রোট সব। অনেক সময় ভেজাইনাতে তোমার ইনফেকশন হয়, তখন নেবো ভেজাইনাল সব নেবো।
তারপর যদি তাহলে আমরা 5টা অ্যাসপিরেট করে নেব। আবার যদি ম্যানেজারিস করে সেক্ষেত্রে নেব আমরা সিএসএফ। এগুলো তোমার হলো স্পেসিফিক কালেকশন, ঠিক আছে। তারপর আমরা করবো কি, মাইক্রোস্কোপে আমরা এক্সামিন করব। মাইক্রোস্কোপ এক্সামিন অনেকভাবে করবো। একটা হোয়াইট ফিল্ম প্রিপারেশন, এটাই মেনলি করি। এছাড়া করা হয় গ্রাম স্টেন করা হয়, জিমস স্টেন করা হয় এবং ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন, অনেকগুলাই করা হয়। তবে মেইনলি হলো হোয়াইট ফিল্ম প্রিপারেশন। তবে হোয়াইট ফিল্ম প্রিপারেশনটা কি, আমরা অর্গানিজম মনে করো স্ক্রিন থেকে অর্গানিজম স্ক্র্যাপিং করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে করবো কি, ওর সঙ্গে আমরা মিক্স করব 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড না হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড না হয়, 10 to 20%, ঠিক আছে। মিশিয়ে তারপর আমরা মাইক্রোস্কোপে এক্সামিন করবো। এটা হলো হোয়াইট ফিল্ম প্রিপারেশন। এখন হোয়াইট 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন মিক্স করা হচ্ছে, যে এই স্কিন আমরা স্ক্র্যাপিং করে নিলাম, ওর মধ্যে স্কিনে কি থাকে, ক্যারাটিন থাকে। ক্যারাটিন যদি থাকে তাহলে ফাঙ্গাসটা ভালো বোঝা যাবে না। এই জন্য করা হয় কি, 10 to 20% ফাঙ্গাস ওর সঙ্গে মিক্সড করলে ক্যারাটিন লেয়ারটা ডিজলভ হয়ে যাবে, তাহলে ফাঙ্গাসটা ভালো বোঝা যাবে। এটা আমরা পরে আবারও আসতেছি। তাহলে হোয়াইট ফিল্ম প্রিপারেশন আপনার ডাইরেকশন অফ ক্যারাটিন ম্যাটেরিয়াল উইথ 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড। ড্রাম স্টেন করি সাধারণত টু দ্য ইস্ট ক্যানাডা অ্যালবিকান। এই ক্যানাডা অ্যালবিকান তোমরা একটু জানবা, যতগুলো ফাঙ্গাস আছে তার মধ্যে ক্যানাডা অ্যালবিকান এটাই গ্রাম পজিটিভ, আর পুরোটাই গ্রাম পজিটিভ নয়। এই ক্যানাডা অ্যালবিকান যদি হয় তাহলে আমরা গ্রাম স্টেন করে থাকি, ঠিক আছে। খেয়াল রাখো, রিমেম্বার দিস, কোনোটাই গ্রাম স্টেন করবো না, যত ফাঙ্গাস আছে শুধু করবো ক্যানাডা অ্যালবিকান। এই ক্ষেত্রে আমরা এটা করি, গ্রাম স্টেন করি, এবং এটা হলো গ্রাম পজিটিভ। জিমস স্টেন করি ইস্ট দেখা যাবে, যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন করি, এটা দেখা যায় কি যেন, ক্রিপ্টোকক্কাস নেওফরমেন্স। আমি অলরেডি ক্যাপসুল যখন করলাম তখন বলেছিলাম কি, যে একটাই ফাঙ্গাসের ক্যাপসুল থাকে, সেটা হলো ক্রিপ্টোকক্কাস নেওফরমেন্স। এটা হোয়াইট ক্যাপসুল থাকে। এবং তোমার ব্যাকটেরিয়াল যখন পড়েছো কি, এই টার্মটা পেয়েছো কোয়েলাং রিঅ্যাকশন পেয়েছো, তাই না। এই ক্রিপ্টোকক্কাস নেওফরমেন্স যেহেতু কি করা হতো ব্যাকটেরিয়াতে, এখানে তোমার অর্গানিজম নেওয়া হলো, পাশাপাশি তোমার কিছু রিয়েজেন্ট যোগ করা হয়, তাই তো। রিয়েজেন্টটা করবে কি, ওই ক্যাপসুল ভেদ করে সেল ওয়াল এবং ক্যাপসুল এর ভিতরে কি অ্যাকোমোডেট হবে, জড়ো হবে। হওয়ার ফলে কি হবে, ক্যাপসুলটা সোয়েলিং হবে, ঠিক আছে। সোয়েলিং হয়ে গেলে তখন ভালো দেখা যাবে। এটাকে বলা হয় কোয়েলিং রিঅ্যাকশন। এটা অলরেডি তোমরা ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছো। এই জিনিসটা হলো ইন্ডিয়া, এটাকে বলা, আরেকটা বলা হয় ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন। এই হলো মাইক্রোস্কোপ এক্সামিন। তারপর আমরা করি কি, কালচার করতে পারি। কালচার সাধারণত আমরা, যেহেতু তোমরা অলরেডি জানছো, কালচার হলো ফাঙ্গাস হলো দুই ধরনের। একটা তোমার হলো কি ডাইমরফিক, তাই তো। ডাইমরফিক ইস্ট হিসেবে বাজে অথবা মোল্ড হিসেবে বাজা যেতে পারে, তাই তো। টেম্পারেচার রিকোয়ারমেন্টের ভিত্তি করে কখনো ইস্ট হচ্ছে, কখনো হচ্ছে মোল্ড। এই জন্য আমরা ওই যে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা কালচার করবো। আরেকটা করবো 37 ডিগ্রি সেলসিয়াস। কতদিন করবো, 2 থেকে 3 সপ্তাহ করবো, এবং অ্যারোবিক কন্ডিশনে করবো, ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস যদি আমি কালচার করি তাহলে পাবো কি, মোল্ড পাবো। আর 37 ডিগ্রি সেলসিয়াস যদি কালচার করি তাহলে কি পাবো, ইস্ট পাবো। তারপরে এই যে কালচার করা হলো, কালচার তখন এক্সামিন মাইক্রোস্কোপিক্যালি খালি চোখে দেখবো এবং মাইক্রোস্কোপে দেখবো। দেখে আমরা করবো কি, সেখানে হাইপি এবং স্পোর আছে কিনা এটা দেখে আমরা কোন স্পিসিস অর্গানিজম করলো সেটা আমরা দেখবো। এই হলো তোমার হলো। এখন specimen inoculated and incubated separately at 25 degrees Celsius and 37 degrees Celsius for 2 to 3 weeks in aerobic condition. Not always aerobic condition to reveal dimorphism. Culture then examined macroscopically and microscopically.
তারপর কি appearance of the hyphae and the nature of the spores frequently sufficient to identify the organism. এগুলো তোমার। এখন কালচার আমরা কোথায় করি? এই কালচার মিডিয়ার তোমার শুধু নাম জানে রাখো, আমরা ভাইভাতে কিন্তু ধরি, কম্পোজিশন ধরবো না, শুধু নাম জানে রাখো। একটা হলো সেভারয়েডস ডেক্সট্রোস এগারমেডিয়া, এইচডিএ, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, এইচডিএ সেভারয়েডস ডেক্সট্রোস এগারমেডিয়া। এছাড়া কি হয়? ফাঙ্গিবায়োটিক এগারমেডিয়া। ফাঙ্গিবায়োটিক এগারমেডিয়া ওই সেভারয়েডস ডেক্সট্রোস এগারমেডিয়া যে কম্বিনেশন থাকে ওর সঙ্গে শুধু অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক করা হয়, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল এজেন্ট করা হয়। পার্থক্য শুধু এইটুকুই, ফাঙ্গিবায়োটিক এগারমেডিয়া। আর 3 নম্বর কি আরেকটা হলো ডার্মাটোফাইট টেস্ট মিডিয়াম। এই তিনটার নাম অবশ্যই বলতে হবে। তাহলে তোমাদের যে কালচার মিডিয়া হলো, তারপরে আমরা কি বলছিলাম? ডিএনএ প্রোব টেস্ট করছিলাম। সাধারণত ডিএনএ প্রোব টেস্ট করি না, কখন করি? ওই সিস্টেমিক যখন ইনফেকশন গ্রহণ করবে সেগুলো দেখার জন্য আমার ডিএনএ প্রোব অনেক সময় করা যায়। এগুলো থিওরিটিক্যাল, যেমন হলো ককটিরয়েড, সিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস, ক্রিপ্টোকস, এই সমস্ত ক্ষেত্রে ডিএনএ প্রোব করা যেতে পারে। তারপরে সেরোলজিক্যাল টেস্ট, এটা সাধারণত করা হয় না। এটা যখন সিস্টেমিক ইনফেকশন হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, করা যায়। যেমন কমপ্লিমেন্ট ফিউশন টেস্ট, এটা করা যায়। তারপর ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা সাধারণত করা হয় কখন? এই যে ক্রিপ্টোকস ফরম্যাট যখন তোমার ম্যানেজারিস করে তখন সাধারণত এই পরীক্ষাটা কখনো কখনো করা হয়। এই সেরোলজি। তাহলে দেখো তাহলে ফাঙ্গাস কালচার মিডিয়া কি কি আছে, এটা ভাইভাতে অবশ্যই ভালো করে ইয়ে করবা। এখন কাল থেকে করবো কি তোমাদের, এই যে এখন দেখো 77 অংশগ্রহণকারী আছে, তো পার্সেন্টেজ দিয়ে কিন্তু তারা কিন্তু আউট হয়ে গেল। কাল থেকে করবো কি ক্লাস আমি জাস্ট 10টায় শুরু করে দেব, এবং তোমরা এবং তোমাদের যে রোল কল করব ক্লাসের শেষে, ঠিক আছে? না হলে এই যে অনেকে রোল কল করার জন্য ঢুকবে, ঢুকে তারা বাইরে হয়ে যাবে। তার মানে ওই একটা হলো যে দায়টা আমাদের। কিন্তু তোমরা একটা জিনিস বুঝে থাকো যে পরীক্ষায় ফাঁকিবাজি করে ভালো ডাক্তার হওয়া যায় না। এখন তোমাদের মানুষ ডাক্তার হতে চাও, আমাদের ডাক্তারদের দুর্নাম তো এই কারণেই, ডাক্তার দুর্নাম তো এই কারণে। তা তো এই বাংলাদেশের ডাক্তার, বিশেষ করে বাংলাদেশের ডাক্তার যারা, আমরা তো কিছু জানি না, আমরা তো মানুষ ডাক্তারই হয়েছি। বিদেশে দেখো ওরা কতটা অনেক জানে, তারা বাস করে। আর বাংলাদেশে এই মানুষ ডাক্তার আমরা তৈরি করি। এই যে এই সমস্ত ছেলে যখন 98 প্রথম যে জয়েন করলো, এখন হলো তোমার 79। এই ফাজলামো না এগুলো, এই ফাজলামো আমি সহ্য করবো না। বললাম তো আমার যে কটা ক্লাস ব্যাকে আছে সে কটা তোমাদের থাকো না থাকো আমি ক্লাস নেবো। এরপরে তোমাদের তোমাদের মানে আসতে হবে যে তোমার ক্লাস চাও কিনা, চাইলে তোমার ক্লাস করতে হবে। আর 1 নম্বর 2 নম্বর এই যে পার্সেন্টেজ, এটা কিন্তু আমি এখন থেকে কাউন্ট করবো। আজ থেকে কাউন্ট শুরু করা হলো। এখন তোমরা এখন ক্লাস করবা না করবে সেটা তোমাদের ব্যাপার। আর পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে, 80% উপস্থিতি অবশ্যই থাকতে হবে। আর আরেকটা বললাম কি, আগে বলতে থাকি যে 2 নম্বরে করে পাস করে যাবেন। যদি কেউ জ্যাক ধরো, যার সম্বন্ধে যদি কোনো আমি ওই যে পরীক্ষায় হ্যালো যদি পাই, সে নির্ঘাত ফেল করবে। আমি ডাক্তার যোগান বলছি, তুমি আমাকে চেনো না। সে যত বড়ই ক্ষমতাশালী হোক, যে পার্টি করো না কেন, আমি তাকে ছাড় দেই না। আমাকে চিনে রাখো। ইতিপূর্বে কিন্তু আমি কত সচিবের মেয়েকে আমি ফেল করেছি, সচিবের ছেলে মেয়ে, এটাও এখানে জানে রাখো, বুঝছো? আমি আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, আমি বলেছি যে হ্যাঁ পাস অবশ্যই করে দেবো যদি সে পারে, কিন্তু সে যদি না পারে ফেল করে অবশ্যই তাহলে সে পাস করবে না। আমি কিন্তু এই ধরনের আমার কিন্তু এক্সাম্পল আছে, কিন্তু যেমন এইবার থেকে কিন্তু আমি এই এক্সাম্পল কিন্তু ইয়ে করবো কিন্তু।
এখন তোমরা ক্লাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার। তো ঠিক আছে, বাকি অবশ্যই কালকে হবে। জি স্যার।